ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারে সম্পর্ক রক্ষা কঠিন হয়ে যাচ্ছে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। বললেন, কারো জন্য হুমকি নয় বাংলাদেশ, কেউ যেন হুমকিও না হয়। আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা চলাচল সেটা কিন্তু থাকতো। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় সরাসরি জড়িত 9 জন গ্রেপ্তার, জানালো সিএমপি। বাবা ও ভাইয়ের আলাদা 2 মামলা দায়ের। হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। সাতক্ষীরায় জামায়াতের কর্মী সম্মেলন, মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকায় পালিয়েছেন শেখ হাসিনা, বললেন আমির। কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে, এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে, কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপি নেতাদের। সরকারের দুর্বলতায় চট্টগ্রামে ছড়িয়েছে সহিংসতা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা পেল ময়মনসিংহ বিভাগের 55 শহীদ পরিবার। অভ্যুত্থানের অর্জন ব্যর্থের ষড়যন্ত্র চলছে, বললেন সার্জিস। আমরা যদি বেঁচে থাকি, আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। জাতীয় স্বার্থে একমত থাকতে হবে। বাংলাদেশ কারো জন্য হুমকি নয়, কেউ হুমকি হোক সেটাও চায় না সরকার। বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারে প্রতিবেশীর সাথে স্বাভাবিক সম্পর্ক রাখাই কঠিন হয়ে যাচ্ছে। বৈঠকে বক্তারা জানান, বাংলাদেশের জাতীয় স্বার্থে প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত। এক ধরনের টানাপোড়েন যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্কে। ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কলকাতায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও উপ হাইকমিশনে ভাঙচুর, পতাকা অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলো সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে। বক্তারা বলেন, ভারতের আগ্রাসী ভূমিকার বিপরীতে সমুন্নত রাখতে হবে জাতীয় ঐক্য। এছাড়া ভারত অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নিলেও বাংলাদেশ প্রসঙ্গে তৎপর নয়। আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে আমাদের যে কোনো আগ্রাসী শক্তির মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প হতে পারে না। আমরা যেন ক্রেডিবল ডেটারেন্স ডেভেলপ করি, আমরা যেন স্ট্র্যাটেজিক কালচার ডেভেলপ করি, সেটার জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ নেই। এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত। এখানে ধর্মভিত্তিক ভাবে দেখার কোনো কারণ নেই। নাগরিকের অপরাধ নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু ভারতের সমস্যা হচ্ছে চিন্ময় দাসের মুক্তির ব্যাপারে অথবা তিনি আইনগত সুবিধা পাবেন কি পাবেন না এই বিষয়ে তারা খুব সরব হয়েছেন, বিবৃতি দিয়েছেন, কথা বলেছেন, তারা সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং দল তৈরি করেছে। এই দালালিটা ধসে পড়ে গেছে, ওয়ালের এই দালালদের ওয়ালটা ধসে গেছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতীয় স্বার্থে থাকতে হবে ঐক্যমত্য। জানান, বাংলাদেশ কারোর জন্য হুমকি হতে চায় না। বলেন, ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর মিথ্যাচার করছে, এর ফলে দেশটির সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রাখা বাধাপ্রাপ্ত হচ্ছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা চলাচল সেটা কিন্তু থাকতো না। চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না, প্রত্যেক দেশের সাথেই আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায় এবং আমরা কারোর জন্য থ্রেট না। নিদার মিলিটারিলি নট আদারওয়াইজ। আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন। উপদেষ্টা জানান, দুদেশেরই স্বার্থ রক্ষা হয় এমন হতে হবে পারস্পরিক সম্পর্ক। আরও বলেন, যে কোনো সংকট মোকাবেলায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। ইংরেজি বলতে পারা এবং না পারার মধ্যে আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের 4 দিন পর পৃথক 2টি মামলা করেছে তার পরিবার। হত্যা মামলায় 31 জন এবং আদালতে হামলা ভাঙচুরের মামলায় 116 জনকে আসামি করা হয়েছে। খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের। এর আগে পুলিশের দায়ের করা 3 মামলায় গ্রেপ্তার আছে 39 জন, এর মধ্যে 9 জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে দাবি পুলিশের। পুলিশের উপর হামলা ভাঙচুরের দায়ে 3টি মামলা হলেও আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা না হওয়ার বিষয়টি আলোচিত হচ্ছিল গেল 4 দিন ধরে। অবশেষে কোতোয়ালি থানায় 2টি মামলা করেছে নিহতের পরিবার। 31 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 15 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আইনজীবীর বাবা। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করেন নিহতের ভাই। আমার ছেলের হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। এর আগে গত বুধবার পুলিশের কাজে বাধা, হামলা ভাঙচুরের অভিযোগে 79 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় 1400 জনকে আসামি করে 3টি মামলা করে পুলিশ। এরই মধ্যে এসব মামলায় গ্রেফতার হয়েছে 39 জন, যাদের বেশিরভাগই মেথরপট্টির সেবক কলোনির বাসিন্দা। গ্রেফতারকৃতদের মধ্যে ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত 9 জনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। প্রত্যেকটি মামলায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের একটি ভিডিও ফুটেজ হাতে এসেছে, আমরা সেখানে দেখেছি 20 থেকে 22 জন এখানে সরাসরি অংশ নিয়েছে। ইতিমধ্যেই আমাদের তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। যাকে কেন্দ্র করে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। যদি কোনো পর্যায়ে তার জড়িত থাকা, তার উস্কানি বা কোনো বিষয় এখানে জড়িত থাকে, অবশ্যই তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে গত মঙ্গলবার আদালত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে, তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা নানানভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে। দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা না থাকায় আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে বলেও জানান জামায়াতের আমির। প্রায় 1.5 যুগ পর সাতক্ষীরা জেলা জামাতের আয়োজনে কর্মী সম্মেলন। তবে সেই সম্মেলন লাখো নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমাবেশে পরিণত হয়। আগত নেতাকর্মীরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতনে নিষ্পেষিত ছিল এই জনপদের মানুষ। এই সমাবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় আবারও সুষ্ঠু ধারার রাজনীতি শুরু হবে বলে প্রত্যাশা করেন তারা। আজকে মানুষ আনন্দে চিত্তে আজকে সমাবেশে অংশগ্রহণ করছে। সাতক্ষীরা জেলার 7টা থানা থেকে মুহুর গাড়িতে করে মানুষ আসছে। আজকে আমিরে জামাতের আগমনে সাতক্ষীরা জেলার মানুষ ধন্য। ইতিপূর্বে দীর্ঘ 16টা বছর সাতক্ষীরা এরকম কোন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এরকম সমাবেশ করা হয়নি। আমরা সাতক্ষীরাবাসী ধন্য এবং আমিরে জামাত আগমনের সাতক্ষীরাবাসী ধন্য। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে সেই ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে এই জাতি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা নেই বলেই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এই স্বৈরাচারী ফ্যাসিস্টদের বিষয়ে দলমত নির্বিশেষে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস।
জামাত এমন দেশ গড়তে চায় যেখানে মন্দির, গির্জা, মঠ বা মসজিদ পাহারা দিতে হবে না। দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে দেশ পরিচালনা করা হবে, এমনটাই প্রত্যাশা দলটির নেতাদের। শামীম রেজা, যমুনা নিউজ, সাতক্ষীরা। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেন, পতিত সরকার বিভিন্নভাবে সবশেষ চেষ্টা চালাচ্ছে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে। সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে সহিংসতা ছড়িয়েছে বলে মনে করেন বিএনপির নেতারা। প্রেস ক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ। আলোচকরা গত 16 বছরে এদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন। দেশ যাবে কোন পথে ফয়সালা হবে, রাজপথে, সেই রাজপথে কিন্তু ফয়সালা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে সংস্কারের পরামর্শ দেন। সব বৈষম্য এই সরকারি দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না। নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন, যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভারতে অবস্থান করে শেখ হাসিনা সবশেষ চেষ্টা হিসেবে বিভিন্ন দাবি আদায়ের নামে দেশে বিভক্তির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ডক্টর মোশাররফ। যারা পতিত সরকার, তার প্রধান, সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে। অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকারের দুর্বলতায় এখনো সরকারি প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা করছে। শেখ হাসিনার প্রত্যেকদেরকে যারা খুন করেছে, যারা লুট করেছে, যারা আমার সম্পদকে লুট করে কানাডায় বাড়ি করেছে, এখনো 3.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন আইনের আওতায় আনা হলো না? 16 বছরের আন্দোলনের ফসল গণ অভ্যুত্থান কারো একক প্রচেষ্টায় হয়নি বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। সচিবালয়ে নাকি শেখ হাসিনার প্রেতাত্মারা আবার একত্রিত হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে জনরোষে পড়েন সাংবাদিক মুন্নি সাহা। সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ। ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন জানিয়েছেন, শনিবার রাতে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয়রা কয়েকজন তাকে ঘিরে ধরেন। ফ্যাসিবাদী দোসর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে স্লোগান দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে। সেখান থেকে রাত 10:30টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি সূত্রে জানানো হয়েছে, মুন্নি সাহাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, নিরাপত্তার স্বার্থে আনা হয়েছে। বর্তমানে মুন্নি সাহা 1 টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। আমরা দাবি করছি তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে যেন গ্রেপ্তার দেখানো হয়। মুন্নি সাহা আপনার জনগণ কর্তৃক আটক হয় আপনার এরশাদ বিল্ডিং এর নিচে সবজির দোকানের সামনে। আমরা সংবাদ পেয়ে ওনাকে জনগণের কাছ থেকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাই, থানা নিরাপদ মনে না করে ডিবিতে হস্তান্তর করি। ময়মনসিংহ বিভাগের শহীদ 55 পরিবারের মাঝে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শহীদ পরিবারে কারো শরীরে আঁচড় লাগতে দেয়া হবে না। স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, অভ্যুত্থানের সকল অর্জন ব্যর্থ করার পায়তারা চালাচ্ছে তারা, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সার্জিস আলম। স্নিগ্ধকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন এক শহীদের মা। সন্তান হারানো মায়ের কান্না যেন থামতে চায় না। সরকারের কাছে খালি আমি এইটুকুই আবদার, আমি বিচার চাই। আমার ছেলেরে আর কত কত মা বোনের বুক খালি করছে। ময়মনসিংহে শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান যেন পরিণত হয় শোকের মাতমে। সবাই কাঁদছেন, কেউ সন্তান, কেউ ভাই, কেউ স্বামী হারানোর বেদনায়। ভাই আমাকে খুব ভালোবাসতো, আমাকে বলছিল যখন ভাইয়ের কাছে টাকা আসবে আমাকে অনেক কিছু কিনে দিবে। আমার ছেলেকে ছাড়া অনেক অনেক অসহায় আমরা। রাত্রেবেলা শুলে কয়, আম্মা আমার আব্বা যে ঘুমাইতো এখন তো আমার আব্বা ঘুমায় নাই। তখন আমার বাচ্চারা কান্দে আর বলে, আমি বলি মা তোমার বাবা তো নাই। টাউন হল অডিটোরিয়ামে বিভাগের 55 শহীদের পরিবারের মাঝে 5 লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অতিথিরা।
কেউই নিজেকে ধরে রাখতে পারে না তাদের আহাজারি এবং তাদের দুঃখ দেখে। সার্জিস বলেন, গণঅভ্যুত্থানের সকল অর্জন ব্যর্থ করার পায়তারা করছে স্বৈরাচারের দোসররা। সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। ছাত্র জনতার আন্দোলনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, যাদের গুলি করার ভিডিও ফুটেজে ছবি আছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন সার্জিস আলম। বলেন, বেঁচে থাকলে শহীদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেয়া হবে না। হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবকে সফল করতে রাজনৈতিক দলগুলোর ধৈর্য ধরা উচিত, গণফোরামের 7ম কাউন্সিলে লিখিত বক্তব্যে বলেছেন ডক্টর কামাল হোসেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপি ও বাম নেতারা। তারা বলেন, পুলিশ ও নির্বাচনী সংস্কার শেষে দ্রুত ভোট দেওয়া উচিত, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। পরে ডক্টর কামাল হোসেনকে এমিরেটাস সভাপতি, মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি এবং ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। রাজধানীতে গণফোরামের 7ম কাউন্সিলের অনুষ্ঠান। সকালে নানা রঙের বেলুন উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। গণফোরামের 7ম জাতীয় কাউন্সিল সম্মেলনে সারা দেশ থেকে আসা গণফোরামের ডেলিগেটস ও নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। সংস্কারের আমি পক্ষে, কিন্তু কার হাত দিয়ে সংস্কার হবে? যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। নির্বাচন অনির্দিষ্টকাল আপনাদের থাকার কোনো সুযোগ নেই, যেই ক্ষমতার কোনো চৌহদ্দি নেই, কোনো বেড় নাই, সীমারেখা নাই। যে কোনো সময় সেই ক্ষমতা কিন্তু বিপদগ্রস্ত হতে পারে, যে কোনো সময় সেই ক্ষমতা কিন্তু পথ হারাতে পারে। সংস্কার অবশেষে কুসংস্কার হয়ে যাবে। 111 সংস্কারও আমরা দেখেছি, 111 সরকারও পালিয়ে গিয়েছিল। আপনাদেরও যেন শেখ হাসিনার মতো পালাতে না হয়। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কার করবে নির্বাচিত সরকার, এখন প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে ভোট। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। নির্বাচনী সংস্কার করে অতি সত্বর বাংলাদেশের মানুষের মালিকানা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনের পক্ষে বক্তব্য পাঠ করেন গণফোরাম নেতা ডক্টর মিজানুর রহমান। সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সক্ষম হন, এ বিষয়ে যে জাতীয় ঐক্যমত্য গড়ে উঠেছে তা শেষ পর্যন্ত ধরে রাখা প্রয়োজন। এজন্য গণতন্ত্র মানা সকল রাজনৈতিক দল, ব্যক্তি ও নাগরিক সমাজের মধ্যে জাতীয় সংলাপ জরুরি বলে আমি মনে করি। বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে 1993 সালে গণফোরাম প্রতিষ্ঠা করেন। 2018 সাল থেকে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সাথে যুগপথ আন্দোলনে আছে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় রোববার ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 23 অক্টোবর চাঞ্চল্য করে এই হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। 31 অক্টোবর মামলার পেপার বুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। বিএনপির দাবি, ষড়যন্ত্র করে এসব সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক নেতাদের। হাইকোর্টের রায়ে বিএনপির নেতারা খালাস পাবেন কিনা তাও নির্ভর করছে রোববারের রায়ের উপর।
ইন্ডেমনিটির আওতায় আওয়ামী লীগের আমলে যেসব সোলার বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করেছে সরকার। প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে নতুন কেন্দ্র তৈরির কথা জানিয়েছে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জানান, বেসরকারি খাতের বিদ্যুৎ পিডিবির কাছে বিক্রির বাধ্যবাধকতা থাকছে না, বরং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি বিতরণ কোম্পানিগুলোকে হুইলিং চার্জ দিয়ে তা গ্রাহকের কাছে সরাসরি বিক্রি করতে পারবে। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, তাই নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলে মনে করেন উপদেষ্টা। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে দেশীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে এই সেমিনার। সেখানে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি ও উদ্যোগের সমালোচনা করেন। রিনিউয়েবল এনার্জি কিংবা ধরেন এই গ্রিনে আসলে একটা ব্যাংকের ভাগে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেই সাথে বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনে স্বজনপ্রীতি, দুর্নীতি ও অযৌক্তিক ব্যয়ের কথা বলেন তারা। বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন বা ইন্ডেমনিটি করে এই খাত লুটপাটেরও অভিযোগ করা হয়। কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট থেকে ওপেন টেন্ডারে গিয়েছেন, এর ফলে অনেক ট্রান্সপারেন্টলি, অনেক কম্পিটিটিভলি এবং অনেক চিপ, আমার ধারণা অনেক লো কস্টে অনেক ভালো প্রকল্প এখন পাওয়া সম্ভব হবে। নবায়নযোগ্য বিদ্যুৎ, বিশেষ করে সোলার প্ল্যান্ট তৈরিতে জমি বড় সংকট। অনেকের এই দাবিকে সঠিক মনে করেন না জ্বালানি উপদেষ্টা। ব্যক্তি মালিকানার জমি দখল নয়, বরং রেল সহ বিভিন্ন সরকারি সংস্থার পড়ে থাকা জমি কাজে লাগানোর কথা বলেন তিনি। রেলের জমি দেখছি, আমাদের রোডের জমি দেখছি, সড়ক খাতের জমি দেখছি, তবে বিভিন্ন মানে এমন কোনো সংস্থা নাই যার ইয়ে নাই। এই যে আমাদের রিনিউয়েবল এনার্জি করা যাবে না কারণ আমাদের জায়গা নেই, এটা একদম মোটেই সত্য না। দেশে দৈনিক গ্যাসের ঘাটতি 1000 মিলিয়ন ঘনফুট উল্লেখ করে এর ফলে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হওয়ার কথা বলেন উপদেষ্টা। সেজন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে ফাউজুল কবির। আমরা এখন 6000 কোটি টাকার এলএনজি আমদানি করি বছরে, তো এটা আর কত বাড়াবো? তো সুতরাং আমাদের একটা বাধ্যবাধকতা আছে যে আমাদের রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। এতদিন বেসরকারি কেন্দ্র বা আইপিপির কাছ থেকে বাধ্যতামূলকভাবে বিদ্যুৎ কিনত সরকার। উপদেষ্টা বলছেন, এখন থেকে সরকারি গ্রিড ব্যবহার করে গ্রাহকের কাছে সেই বিদ্যুৎ সরাসরি বেচতে পারবেন তারা। সরকার সব বিদ্যুৎ কিনবে, আমরা সেটা থেকে বেরিয়ে আসছি। মার্চেন্ট পাওয়ার পলিসি দিয়ে রিপ্লেস করতেছি। আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং আপনি আপনার গ্রাহক ঠিক করবেন, কিন্তু যেহেতু আপনার সবাই মিলে সবাই তো আর ট্রান্সমিশন লাইন করতে পারবে না, সবাই তো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করতে পারবে না। আপনি আমাদের এই যে সরকারের কিংবা পিজিসিবি কিংবা ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করতে পারবেন একটা হুইলিং চার্জ দিয়ে। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে দেশীয় আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান ছিল এই অনুষ্ঠানে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গত 15 বছরে আর্থিক খাতের যে ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। 3-4 মাসের মধ্যে এই সমস্যার সমাধান সম্ভব নয়, তবে বর্তমান সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই। সকালে ঢাকা চেম্বারে আয়োজিত বেসরকারি খাতের প্রত্যাশা এবং অগ্রাধিকার নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালানো কঠিন। গেল কয়েক মাসে বড় ধরনের অরাজকতা তৈরি হয়েছে পোশাক শিল্পে। হামলা ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়েছে শিল্প প্রতিষ্ঠানে। শ্রমিকদের আন্দোলনে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে মালিকপক্ষ, যার প্রভাব পড়েছে উৎপাদন এবং রপ্তানিতে। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। বিদেশি বিনিয়োগ আনতে নীতির ধারাবাহিকতাও চান তারা। প্রায়োরিটির মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে এই মুহূর্তে যদি নাম্বার 1 হচ্ছে ল অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। সিকিউরিটি গ্যারান্টি না পাই তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখানে I am sorry to say the interim government has been a total failure. ধারাবাহিকতা যদি পলিসি না থাকে এবং একই সাথে যদি সক্ষমতা আমাদের ইনস্টিটিউশনে না থাকে, ইনভেস্টমেন্ট কিন্তু খুব ডিফিকাল্ট হবে এই দেশে আনার জন্য। সেমিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, পোশাক শ্রমিকদের টার্গেট করে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এটি প্রতিহত করতে সরকার এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ দরকার। নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা
রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে, বাট আই এম শিওর ইউ ক্যান সি a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations, and with your collaborations the situation will be much better, much faster. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, সামষ্টিক অর্থনীতি আগের চেয়ে স্থিতিশীল, রিজার্ভের ক্ষয় রোধ হয়েছে, বিনিময় হারও স্থিতিশীল। রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও কথা বলেন তিনি। তবে গত 15 বছরের ক্ষত 3-4 মাসে ঠিক করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। টপ লেভেল লোকজন কারাপশন করেছে। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। ভুল তথ্যের উপর ভিত্তি করে এলডিসি থেকে গ্রাজুয়েশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই সিদ্ধান্ত স্থগিত করার দাবি ব্যবসায়ীদের। যদিও অর্থ উপদেষ্টা বলেন, তাড়াহুড়া করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আইনজীবীদের আদালত প্রাঙ্গণের বাইরে রাজনীতি করার পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি। বলেন, আইনজীবীরা রাজনীতি করতে পারেন, কিন্তু সেটি অবশ্যই আদালত প্রাঙ্গণে নয়। বর্তমানে বার এবং বেঞ্চের সম্পর্ক ভালো নয়, এমনটাও মন্তব্য করেন তিনি। বলেন, মামলায় হেরে গেলে রায় নিয়ে গণমাধ্যমে সংক্ষুব্ধ মত প্রকাশ করাও উচিত নয়। অ্যাটর্নি জেনারেল বলেছেন, অপ্রয়োজনীয় মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আপিলে যাওয়ার দরকার নেই। নবীন আইনজীবীদের জন্য কর্মশালার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সকালে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এই সভায় যোগ দেন প্রধান বিচারপতি। বলেন, আইনজীবীরা বিচার প্রার্থীদের ভরসাস্থল হয়ে উঠবেন, এমনটা প্রত্যাশা সবার। আইনজীবীদের ভুলে গেলে চলবে না, তারা আদালতের কর্মকর্তা। তাদের ভূমিকা শুধু মামলার ক্ষেত্রেই নয়, বিচার ব্যবস্থা সম্পর্কেও মানুষের বিশ্বাস ও আস্থা তৈরিতেও ভূমিকা রাখে। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বলেন, আইনজীবীদের নৈতিকতা এবং আচরণবিধি মেনে চলা উচিত, কারণ তাদের মাধ্যমেই সাধারণ মানুষ সর্বোচ্চ আদালতকে দেখেন। আপনারা রাজনীতি করেন, রাজনীতি দোষের না, কিন্তু রাজনীতিটা কোর্টের গেটের বাইরে রেখে আসবেন। কোর্টের মধ্যে মেহেরবানি করে আল্লাহর রাস্তে আমি অনুরোধ করে বলছি, রাজনীতিতে আনবেন না। আমাদের বারের কিন্তু এখন অবস্থা, বার এবং বেঞ্চের আমরা মানে বোকার সঙ্গে বাস করবো যদি মনে করি আমাদের সম্পর্কে মানুষের ধারণা খুব ভালো, আসলে কিন্তু তা না। পাবলিক ইমপ্রেশন খুবই খারাপ। মামলা আপনার বিপক্ষে রায় হলো, আপনি গিয়ে বলছেন আমরা সংক্ষুব্ধ ন্যায় বিচার পাইনি। ডু ইউ নো দ্যাট ইজ কন্টেম্প? কোনো সাক্ষী টাক্ষী লাগবে না। কোর্ট যদি মনে করে আপনি কন্টেম্প করেছেন, রুল ইস্যু করে ওখানে আপনাকে শাস্তি দিতে পারে। আপনাদের মনে রাখতে হবে আপনার মামলার স্ট্রং পয়েন্ট অফ ল কোনগুলো, সেই সাথে মামলার দুর্বল দিকগুলোর ব্যাপারেও সতর্ক থাকতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের ক্ষমতার চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। আননেসেসারি মামলায় হাইকোর্টে জামিন দেওয়ার সাথে সাথে উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যে মামলায় অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে মানুষ হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে, সেই মামলায় আমরা আপত্তি না করলেও পারি। বক্তারা বলেন, আইনজীবীদের অবশ্যই আদালতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, যাতে বিচার প্রার্থীরাও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হন। আমি দেখতাম কোন শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করতে চায় যাতে বাংলাদেশের গণতন্ত্র আগামী 250 বছরের জন্য শক্তিশালী হয়, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ বলেছেন, সব সংস্কারের বিষয়ে সকলের ঐক্যমত হওয়ার কারণেই যে বিষয়গুলোতে বিভেদ থাকবে তা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সমাধান করা উচিত। সকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কর্তৃক আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সামনে নিজেদের 9 দফা তুলে ধরেন এনডিএম নেতৃবৃন্দ। কার্টেলস এবং বিজনেস গ্রুপস যেভাবে গত 15 বছর কাজ করেছে, আমরা এই পুস্তকে পরিষ্কার, এই প্রবন্ধতে পরিষ্কার দেয়া আছে কেন আমরা বিশ্বাস করি যে ফ্যাসিজম তৈরি করার জন্য সেটা বিশাল একটা শক্তি ছিল। সুস্থ রাজনৈতিক পরিবেশ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উঠে আসে বিভিন্ন প্রস্তাব। ক্ষমতায় এসে কেউ যাতে আর ফ্যাসিস্ট রূপ ধারণ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানানো হয় সেমিনারে। আমাদের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, কথার উপর ট্যাক্স নাই বলতেও পারি,
কিন্তু প্রয়োগের ক্ষেত্রেই হয় সমস্যা। আমাদের এখন যে নিয়মগুলি আছে তার মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো নিয়ম আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা কোনোভাবে মানব না। আমার এই নীতিমালায় আমার নিয়মে যা লেখা আছে তাও যদি আমি প্র্যাকটিস করতাম, তাও তো আমি একটা বেটার পারফরমেন্স বা আউটপুট আমি পেতাম। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখেই 42টি দলের সাথে আলোচনা করে বিএনপি 31 দফা ঘোষণা করেছে। গণতান্ত্রিক কাঠামোর বাইরে কোনো সংস্কারই টিকবে না বলেও জানান তিনি। কেউ যদি এক্সপেক্ট করে যে আমরা প্রত্যেকটা রিফর্মসে বাংলাদেশের সব দল ঐক্যমত হবে, এটা হবে না। যেগুলো তো হবে, let us get on with it, get it over with, এগুলো আমরা করে ফেলি। আর যেগুলো তো হবে না, আপনাকে পরবর্তী যে নির্বাচন হবে প্রত্যেকটা দল তাদের রিফর্ম নিয়ে জনগণের কাছে যাবে, জনগণের ম্যান্ডেট নেবে, সেই ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে এসে তারা রিফর্ম করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 6টি সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আয়োজন শুরু হয়েছে। সংস্কার কাজের বিপরীতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। যে মঈন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ, মূলত দে কুডন্ট ডেলিভার এ সিঙ্গেল রিফর্ম, বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছেন। টমাস জেফারসনরা যে রিফর্মটা ওই 1976 থেকে 1980s করেছেন, আমরাও এরকম করি, যাতে 200-250 বছর বাংলাদেশ গভর্নমেন্টটা, বাংলাদেশটা টিকে থাকে, বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে। নতুন বাংলাদেশের পথে পার্শ্ববর্তী দেশের উস্কানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানানো হয় সেমিনার থেকে। হয় সম্পদ নিয়েছে, ভোট নিয়েছে, অথবা তার জমি নিয়েছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কেন একজন মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত নারীর পরিচয় মিলেছে। নিহত শাহেদা পরিবারের সাথে ঢাকার ওয়ারিতে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে। ভোরে এক ব্যক্তির সাথে ওই নারীকে ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। মুন্সিগঞ্জের ব্যস্ততম ঢাকা-মাওয়া মহাসড়ক, পাশেই মহাসড়কের সার্ভিস লেন। লেনের ঠিক মাঝখানে পড়ে থাকতে দেখা যায় গুলিবিদ্ধ নারীর মরদেহ। পাশে ছড়ানো বেশ কয়েক রাউন্ড গুলি। সকালে চলার পথে দুগাছি এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, ব্যস্ততম সড়কে এভাবে হত্যাকাণ্ড কেন? কেই বা চালালো গুলি? কে বা কারা মাইরা চলে গেছে গা। পরে আমি এসে দেখলাম ঠিকই লাশটা পড়ে আছে। বিবিআই পুলিশ এখানে, পুলিশ বাহিনী এখানে আছে। আয়সা দেখি তারা তদারকি করতেছে এবং তার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে তার পরিচয় পাওয়ার জন্য। এখনো তার নিহত যে মেয়েটা পড়ে আছে তার কোনো পরিচয় এখনো পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়েছে। তাদের ধারণা, হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে জড়িতরা। খুব শীঘ্রই রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশ কর্মকর্তাদের। আমরা পেছনের দিকে গুলির আঘাত দেখেছিলাম। কয়টি গুলি সেটা আমরা সুরতহাল রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো বিস্তারিত। আর আপনাদের এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি আসলে ঘটনা কিভাবে হয়েছে, কেন হয়েছে। তবে আমরা চেষ্টা করছি সব ধরনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখার জন্য, যেন এই ঘটনা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রহস্য উদ্ঘাটন করতে পারি। স্থানীয়রা বলছেন, নিহত নারীর বয়স 25 থেকে 26 বছরের মধ্যে হতে পারে। এই মহাসড়কে এমন হত্যাকাণ্ড এবারই প্রথম। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তোলার পায়তারা করছেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন এমনটি। শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতারা। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে অংশগ্রহণে বিএনপি ধানের শীষ মার্কায় ভোট নিয়ে নির্বাচিত হবে এবং বাংলাদেশের শাসন চালাবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আয়োজিত বিএনপির সম্মেলনে তিনি আরও বলেন, দেশে নির্বাচনের পরিবেশ রয়েছে। দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করছে বিএনপি। তবে নির্বাচন নিয়ে এক এক সময় এক এক রকম বক্তব্য ধোঁয়াশা তৈরি করছে।
আরও বলেন, ছাত্র জনতার পাশাপাশি গেল 15 বছর বিএনপির নেতাকর্মীদের বহু ত্যাগ ও আন্দোলনের ফলেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাই ভবিষ্যতেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেন না দলটি। আমরা এই সরকারকে নিঃস্বার্থভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। এখন সরকারের কে আমরা আজকের এই কসবা প্রতিনিধি সম্মেলন থেকে আমি আহ্বান জানাচ্ছি, দ্রুত নির্বাচন দিন, দ্রুত, এবং সেই নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে নিজ জেলায় ফিরে কর্মী সমর্থকদের ভালোবাসায় শিখতে হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কণ্ঠশিল্পী বেবি নাজনীন। শনিবার সকালে বিমান যোগে নীলফামারী সৈয়দপুর পৌঁছান তিনি। বেবি নাজনীনকে ফুল দিয়ে বরণ করেন তার সমর্থকরা। আওয়ামী সরকারের আমলে কয়েক দফা গ্রেপ্তার হয়েছিলেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই শিল্পী। এরপর পাড়ি জমান বিদেশে। হাসিনা সরকার পতনের পর দেশে ফেরেন। আজ গেলেন নিজ এলাকায়। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাজ্জাদের বাড়ি গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তিনি। মনোনয়ন পেলেন নীলফামারী 4 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পী। আমার জন্মস্থান, জন্মভূমি, এখানে যারা বাস করে তারা আমার সবাই ফ্যামিলি। আমি তাদের জন্য কিছু ভাববো, তাদের জন্য আমার স্বপ্ন আছে, তাদের জীবনের উন্নয়ন, আমার এই সৈয়দপুরের উন্নয়ন, এগুলোই আমি করব। বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পোশাক বিক্রির প্রতিষ্ঠান সেলাইয়ের 16 বছর পূর্তি উপলক্ষে চলছে বিশেষ ক্যাম্পেইন। প্রতিষ্ঠানটির কর্ণধার রুবাবা আক্তার জানিয়েছেন, বর্ষপূর্তি উপলক্ষে থাকছে নানান অফার। পাকিস্তানি লঞ্চ সহ নতুন নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক রয়েছে এই আয়োজনে। বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পোশাককে আরও সুলভে মানুষের কাছে পৌঁছে দিতে নেওয়া হয়েছে এসব উদ্যোগ। সেলাইয়ের বনানী, ধানমন্ডি এবং মিরপুরের আউটলেটে পাওয়া যাবে এসব পোশাক। প্রবাসের খবর। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস আয়োজনের 19তম আসর। অংশ নিয়েছে বাংলাদেশি বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান। রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হয়েছে অনুষ্ঠানের কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এতে অংশ নেয় জনপ্রিয় বাংলাদেশি প্রতিষ্ঠান প্রাণ। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে ফ্যাশন অ্যাপারেল, গৃহস্থালী পণ্য, ভোক্তা পণ্য, খাদ্য ও পানীয় সহ বিভিন্ন বিভাগে অংশ নেয় বিশ্বের অন্তত 10টি দেশ। প্রায় 300টি স্টলে প্রদর্শন করে তাদের পণ্য সামগ্রী। মেলার শেষ দিন বাংলাদেশের স্টল পরিদর্শন করেন কুয়ালালামপুরের বাংলাদেশের রাষ্ট্রদূত প্রণব কুমার ঘোষ। এ নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন আয়োজন ও প্রদর্শনীতে নবমবারের মতো অংশ নিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের 53তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে জমকালো আয়োজন। আগামী সোমবার দিবসটি উপলক্ষে 4 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই দেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে ব্রিটিশ সাম্রাজ্য থেকে। বর্তমানে বিশ্বের 200-র বেশি দেশের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তনে বসবাস করছেন আরব আমিরাতে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের 53তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি রূপে সেজেছে দেশটির আবুধাবি, দুবাই, শারজা, রাস আল খাইমা, ফুজাইরা ও আলাইন প্রদেশ। নানা রঙের কাগজ, বেলুন আর পতাকা দিয়ে সাজানো হয়েছে দেশটির বড় বড় ভবন, প্রধান সড়ক, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সব মিলিয়ে উৎসব আমেজ বিরাজ করছে পুরো দেশে। জাতীয় দিবসটি উপলক্ষে নানা রকম সাংস্কৃতিক ও ঐতিহাসিক আয়োজন করা হয়েছে। এই বছরের যে ন্যাশনাল ডে, তারা এটাকে ঈদুল ইত্তেহাদ নামে ঘোষণা করেছে এবং তারা যে রাস্তাঘাট সব জায়গাকে সুন্দর করে সাজিয়ে নানা রকম গেমস এবং রাস্তার মধ্যে তারা আরাবিয়ান ট্রেডিশনাল যে ড্যান্স গুলা, মানে ট্রেডিশনাল যে তাদের কালচার গুলা, এগুলো উত্থাপন করে। স্বাধীনতা দিবস উপলক্ষে 4 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত প্রশাসন। প্রতি বছরের মতো এবারও মুক্তি দেওয়া হয়েছে অন্তত 5,500 কারাবন্দীকে, যার মধ্যে 75 জন বাংলাদেশিও রয়েছে। বহু বছর পূর্ণ রেওয়াজ আসামিদের মুক্তি দেওয়া, এই ধারাবাহিকতা এবারও তারা বিভিন্ন
আসামিদের মুক্তি দিয়েছে, যার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন এবং সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যুক্ত। এই দেশটিতে অর্থাৎ দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, এই 7টা আমিরাতের এই আরব আমিরাতে আসলেই আসলে বোঝা যায় যে একটা দেশের জাতীয় দিবসকে কেন্দ্র করে কত আনন্দ করা যায়। স্বাধীনতা লাভের পর খুব দ্রুতই বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী দেশে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।